প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের কোষ ও এর গঠনের কোষ ঝিল্লি টপিকটা নিয়ে। এটা নিয়ে প্রথমেই যদি বলি, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। কোষ ঝিল্লির গঠন এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য এবং কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষায় আসে। সো আমরা প্রথমে কোষ ঝিল্লি সম্পর্কে জানি। প্রথমে যদি আমরা বলতে যাই কোষ ঝিল্লি কি, ঠিক আছে, তো আমরা এখানে তিনটা শব্দ বলবো। একটা হচ্ছে কি সজীব, দুই নম্বর বৈষম্য ভেদ্য এবং স্থিতি স্থাপক। কি স্থিতি স্থাপক পর্দা। তাহলে সজীব মানে এটা জীবিত, বৈষম্য ভেদ্য মানে কি যার ভিতর দিয়ে দ্রাবক যাইতে পারে কিন্তু দ্রব্য যাইতে পারে না, আর স্থিতি স্থাপক মানে কি এটা কানের মতো, আমার কানকে যেমন টানলে আমি ইচ্ছে ছোট করে ফেলতে পারি, আবার ছাড়ে দিলে কি হয় আগের জায়গায়, অর্থাৎ রাবারের মতো ইলাস্টিক, টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়, এরকম একটা পর্দা। এই পর্দাটাকে আমরা কি বলতেছি কোষ ঝিল্লি। তাহলে আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা বলি কোষ ঝিল্লি কাকে বলে, তাহলে তোমরা বলবা কোষের বাইরে, কোষের বাইরে প্রোটোপ্লাজমের নিচে, কার কোষ প্রাচীরের নিচে, কার নিচে কোষ প্রাচীরের নিচে, প্রাচীরের নিচে যে সজীব বৈষম্যভেদ্য স্থিতিস্থাপক এবং মাথায় রাখবা এটা লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তর বিশিষ্ট, কয় স্তর দ্বিস্তর বিশিষ্ট পর্দাকে আমরা কি বলতেছি, পর্দাকে কোষ ঝিল্লি বলে। কি বলা হয়? কোষ ঝিল্লি বলে। আমরা কি বললাম? কোষ প্রাচীরের নিচে, কোষের বাইরে এবং কোষ প্রাচীরের নিচে যে সজীব বৈষম্যভেদ্য এবং কি স্থিতিস্থাপক লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত দুই স্তর বিশিষ্ট যে পর্দা বা আবরণ আছে তাকেই বলতেছি আমরা কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লির আরো অনেকগুলো নাম আছে, এখানে আমরা দেখো লেখা আছে কোষ ঝিল্লির অপর নাম কি কি আছে, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন এবং প্লাজমা লেভেল, অনেকে এটাকে প্লাজমা মেমব্রেন বলে থাকে। এভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কোষ ঝিল্লির অপর নাম হয় অথবা নিচের কোনটি কোষ ঝিল্লির অপর নাম নয়। এরপরে দেখো আমরা কোষ ঝিল্লির গঠন সম্পর্কে চলে যাই। কোষ ঝিল্লির গঠন সম্পর্কে অনেক সময় অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিছে, যার মধ্যে সর্বপ্রথম আমাদের কোষ ঝিল্লির গঠন সম্পর্কে ব্যাখ্যা করেন ডেইনিলি এবং ডাবসন। আবার সবাই ভাই বোনদের ডাব সাবান, ঠিক আছে, ডেইনিল এবং ডাবসন তারা একটা মতবাদ দেন যেটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ মতবাদ। কোন মতবাদ? স্যান্ডউইচ মতবাদ। স্যান্ডউইচ মতবাদটা সম্পর্কে যদি বলতে যাই, তোমরা সবাই আশা করি স্যান্ডউইচ খাইছো। এখন একটা স্যান্ডউইচ কি, স্যান্ডউইচ কি থাকে, তুমি দেখো উপরে পাউরুটি, নিচে পাউরুটি, আর মাঝখানে তোমার কোন একটা জ্যাম জেলি বা আদার্স কিছু দিতে পারে, ঠিক আছে, স্যান্ডউইচ। অর্থাৎ স্যান্ডউইচের উপরে পাউরুটি, নিচে পাউরুটি, আর মাঝখানে অন্য কোন উপাদান, এখানে পাউরুটির মতো বা কেকের মতো কোন একটা জিনিস, নিচে পাউরুটি আর মাঝখানে জ্যাম বা জেলি, এরকম কিছু থাকে, ঠিক আছে। ঠিক এরকম এই ডেনিল এবং ডাবসনের মতে আমাদের স্যান্ডউইচ মতবাদটা হচ্ছে এরকম যে এদের দুইটা স্তর থাকে। এই দুইটা স্তরের মধ্যে আমরা যদি দেখি, এখানে একটা স্তর, এই জায়গায় একটা স্তর, প্রত্যেকটা স্তরে আবার দুইটা উপস্তর আছে, যেখানে একদম দুই দিকে থাকে প্রোটিন, দুই দিকে কি আছে, এইটা হচ্ছে কি প্রোটিন, এবং তার মাঝখানে থাকে কি লিপিড, ওকে। তাহলে দেখো দুই দিকে প্রোটিন এবং মাঝখানে থাকে কি লিপিড, এই জন্য এটাকে স্যান্ডউইচ মতবাদ বলে। তাহলে এই স্যান্ডউইচ মতবাদটা এইভাবে ব্যাখ্যা করতে হবে যে ডেনিল এবং ডাবসনের মতে আমাদের কোষ ঝিল্লি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, প্রত্যেকটা কোষ ঝিল্লি দুইটা স্তরে গঠিত এবং প্রতিটা স্তর দুইটা উপস্তরে গঠিত, একটা প্রোটিন স্তর, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিপিডের স্তর। কিসের স্তর? লিপিড। সেম, এটা লিপিড স্তর, আর এটা হচ্ছে কি প্রোটিন স্তর। এই যে এই লিপিড প্রোটিন নিলে প্রত্যেকটা একটা করে স্তর গঠন করে দুইটা স্তরে পরিণত হয়।
ঠিক আছে। এখন এটা যদি আমরা তোমাদের বইয়ের সাথে মিলাই নেই, বইয়ের সাথে মিলাই নিলে দেখো আমাদের এই কোষ ঝিল্লি সম্পর্কে বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে একটু পড়ে নিই। যে দেখো কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি থাকে, এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। অন্যভাবে প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপিড প্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি আবৃত থাকে, তাকেই বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন বলছে যে দেখো কার্ল নাগেলি, এই শব্দটা মনে রাখবা, কার্ল নাগিনি না, আবার কার্ল নাগেলি, তোমরা আবার কার্ল নাগিনি ভাইবো না। কার্ল নাগেলি এবং ক্রেমার সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন, প্রথম নামকরণ করে প্লাজমা মেমব্রেন। তবে বর্তমানে অনেকে এটাকে কি বলতে চান, বায়োমেমব্রেনও বলতে চান, ঠিক আছে। এবং বলছে এই কোষ ঝিল্লি মাঝে মাঝে কিছু মাইক্রোভিলাই গঠন করে ভিতরের দিকে প্রবিষ্ট হয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে পিনোসাইটোটিক ফোসকা পাওয়া যায়। পিনোসাইটোটিক ফোসকা কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরেই। ভৌত গঠনে চলে যাও। বলছে কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ডেইলি এবং ডাবসন সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন, আর এটিকে আমরা কি বলতেছি, স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। এবং তাদের মতে ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, প্রত্যেকটা স্তরে প্রোটিন এবং লিপিডের উপস্তর থাকে, এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর এবং নিচে থাকে প্রোটিন, আর মাঝখানে থাকে কি রে, লিপিড। এরপরে দেখো এছাড়া প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে কি বেনসন মডেল, লেনার্ড মডেল, সিঙ্গার মডেল, রবার্টসন এবং অনেক মডেল আসছে, যার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সব থেকে গ্রহণযোগ্য মডেলটার নাম কি, ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা এখন ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে জানবো। আমরা আমাদের স্লাইডে চলে যাই। ফ্লুইড মোজাইক মডেল, তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লুইড মোজাইক মডেল, যেটা 1972 সালে এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন এই মডেলটা প্রস্তাব করেন। কে, এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন। দেখো বায়োলজিতে বেশি বিজ্ঞানীর নাম মুখস্থ করা লাগে না, বাট কিছু কিছু জিনিস তোমাকে মাস্ট পড়তেই হবে। যেমন এর মধ্যে একটা হচ্ছে কি আমাদের এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসনের এই ফ্লুইড মোজাইক মডেল। এখন বলছে এটি সর্বজন স্বীকৃত একটা মডেল, এটা হচ্ছে কি সর্বজন স্বীকৃত একটা মডেল। এইটার যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমি তো প্রথমেই না পড়িয়ে আমি একটা নতুন পেজে তোমাদের আমার মতো করে পড়াই ফেলি। দেখো প্রথমেই বলছি যে এদের থাকে ফসফোলিপিডের বাইলেয়ার, ফসফোলিপিডের বাই লেয়ার। শব্দটাতেই বুঝতে পারতেছো এটার দুইটা স্তর, মনে রাখবা। বাই মানে কি, বাই মানে হচ্ছে দুই, বাই মানে কি দুই, তার মানে লেয়ার মানে কি স্তর, লেয়ার মানে হচ্ছে স্তর। তাহলে ফসফোলিপিডের বাই লেয়ার মানে কি ফসফোলিপিড দ্বারা দুইটা স্তরে গঠিত। এবং মনে রাখবা প্রত্যেকটা ফসফোলিপিডের একটা মস্তক এবং দুইটা কি থাকে, লেজ থাকে। এরকম তুমি মস্তক আঁকবা, মস্তকের প্রত্যেকটা মস্তকে তুমি কি দিবা, দুইটা করে লেজ দিবা। কি দিবা, দুইটা করে লেজ। আমি আরো কিছু মস্তক আঁকে নেই, প্রত্যেকটা মস্তকে কয়টা করে লেজ, দুইটা করে লেজ। এগুলোকে বলে ফ্যাটি অ্যাসিডের মস্তক এবং লেজ। ওকে, প্রত্যেকটা অণুতে একটা করে মস্তক এবং দুইটা করে লেজ থাকে। ফসফোলিপিডের বাইলেয়ার আমরা এখনো ছবিটা সম্পূর্ণ করি নাই, পরে আরো সম্পূর্ণ করব। এবারে 2 নম্বরে আমরা পাবো মেমব্রেন প্রোটিন। কি পাবো, মেমব্রেন প্রোটিন। এখন দেখো মেমব্রেন প্রোটিন মানে কি, মনে রাখতে হবে কোষ ঝিল্লি আমরা আগেই পড়ছি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তো এটা যে লিপিডের অংশ, তাহলে প্রোটিন কই থাকে, প্রোটিন কোথায় থাকে তার উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে 3 ভাগে ভাগ করছি। 1 নাম্বার পেরিফেরাল প্রোটিন। দেখো আমাদের 1 নম্বরে কি হচ্ছে, পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। মনে রাখবা পেরিফেরাল প্রোটিন আর এটার নাম হচ্ছে সারফেস প্রোটিন। সারফেস, সারফেস বলতে বোঝাচ্ছে এই প্রোটিনগুলা যে কোনো একটা সারফেসে এরকম করে ঢুকানো অবস্থা থাকে। এই প্রোটিনগুলো কি থাকে, যে কোনো একটা সারফেসে ভাবে প্রবিষ্ট অবস্থায়, ফুল দুইটা স্তরকে ভেদ করে না, যে কোনো একটা স্তরে থাকে, এই জন্য এটা বলা হয় পেরিফেরাল। 2 নাম্বার প্রোটিনটা যদি আমরা যাই, তার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কি নাম, ইন্টিগ্রাল প্রোটিন। কি প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। ইন মানে কি ভিতরে, তাহলে ধরো আমি যদি এখানে আরেকটু এঁকে নেই, কিছু অ্যাসিডের মাথা আর লেস আঁকে নেই,
আর একটু এঁকে নিচ্ছি, দেন আর একটু ভালো করে বুঝাই। ঠিক আছে, ছবি আঁকা শিখতে হবে, ছবি না আঁকলে তোমার কোনো লাভ নাই। ইন্টিগ্রাল প্রোটিন বলতে কি হচ্ছে, যেই প্রোটিনটা দুইটা স্তরকে ভেদ করে থাকে, অর্থাৎ বহিঃস্তর ভিতরের স্তর দুইটা স্তরকে ভেদ করে আছে যেই প্রোটিনটা, তাকে বলতেছি আমরা ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে আমি আরো কিছু ফসফোলিপিডের অণু দিলাম, ফসফোলিপিডের অণু দিলাম, আর প্রত্যেকটাতে দুইটা করে লেস দিলাম। ওকে, এই হইলো আমাদের। এবং 3 নাম্বার যে প্রোটিনটা পাবো তার নাম হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন কাকে বলতেছি, মনে রাখতে হবে যে এই জায়গাটাতে লিপিড এবং প্রোটিন উভয়টাকে কোর করে কতগুলা প্রোটিন থাকে, এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমি একটু নামগুলো যদি বলি, এটার নাম হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল, এটার নাম ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল, আর এটার নাম হচ্ছে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা ধরে নিও এটা, ঠিক আছে, তোমরা ধরে নিও, লিখতেছি না, একটু উপরে হয়ে গেছে তো। লিপিড সম্পৃক্ত প্রোটিন গেল। এবারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি কোষের ভিতরে কতগুলা চিনির স্তর পাবো, যাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। ভালো করে মনে রাখবা, গ্লাইকো শব্দটা যেখানেই পাবা মনে রাখবা গ্লুকোজ, কি আছে এখানে, গ্লুকোজ। তো বল ধারণা করা হচ্ছে যে কোষ ঝিল্লির বাইরের স্তরে কতগুলা চিনির দানাদার চিনির স্তর থাকে। যদি এই চিনির স্তরটা আমাদের এরকম করে লিপিডের সাথে লাগানো থাকে, তার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। তার নাম কি, গ্লাইকোলিপিড। আবার এই যে চিনির স্তরটা যখন প্রোটিনের সাথে যুক্ত থাকবে তখন তার নাম কি, গ্লাইকোপ্রোটিন। এর নাম কি, গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিনকে গ্লাইকোপ্রোটিন, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স। আমি আবার বলতেছি যে আমাদের কোষ ঝিল্লির বাইরের স্তরে কিসের স্তর থাকে, লিপিডের, সরি চিনির স্তর থাকে। চিনির স্তর যদি লিপিডের সাথে যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। চিনির স্তর যদি যে কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হচ্ছে কি, গ্লাইকোক্যালিক্স। কি বলা হচ্ছে, গ্লাইকোক্যালিক্স। এবং লাস্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, কোলেস্টেরল। কি পাবো, কোলেস্টেরল। 4 নাম্বার দেখো, কোলেস্টেরল। বলছে যে আমাদের এই যে ফসফোলিপিডের অণুর থাকে ফাঁকে আরো কতগুলা আমাদের স্টেরয়েড জাতীয় লিপিড থাকে, যাদেরকে আমরা কি বলতেছি, কোলেস্টেরল, কোলেস্টেরল। তাহলে দেখো পরীক্ষায় আসলে তোমরা এভাবে ছবি আঁকবা, দেন এভাবে 4টা পয়েন্ট লিখে দিবা। যদি তোমার কখনো প্রশ্ন আসে ফ্লুইড মোজাইক মডেলটি আলোচনা করো, অথবা তোমার প্রশ্ন আসতে পারে যে কোষ ঝিল্লির সর্বজন স্বীকৃত মতবাদটি বা মডেলটি আলোচনা করো, তখন তুমি এই 4টা পয়েন্ট লিখবা আর পয়েন্টের সাথে কিছু 2-4টা কথা লিখে দিবা। যেমন বললাম কি, ফসফোলিপিডের বাইরে তুমি বলবা যে কোষ ঝিল্লির দুইটা ফসফোলিপিডের দুটি স্তর দ্বারা গঠিত এবং প্রত্যেকটা ফসফোলিপিড অণুতে একটা ফ্যাটি অ্যাসিডের মাথা এবং দুইটি কি থাকে, লেজ থাকে। আর ওরা মেমব্রেন প্রোটিন, যে কোষ ঝিল্লিতে 3 ধরনের প্রোটিন আছে, একটা পেরিফেরাল যে কোনো সারফেসে, ইন্টিগ্রাল 2 স্তর সারফেসকে ভেদ করে থাকে, আর ইন্টিগ্রাল লিপিড সমৃদ্ধ কি, লিপিড এবং প্রোটিনকে কোর করে অবস্থান করে। এবার আমরা গ্লাইকোক্যালিক্স, যে কোষ ঝিল্লির বাইরের স্তরে চিনির স্তর থাকে, যদি লিপিডের সাথে চিনির স্তরটা থাকে তাহলে গ্লাইকোলিপিড, প্রোটিনের সাথে থাকলে গ্লাইকোপ্রোটিন, দুইটাকে একসাথে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এবং এছাড়াও এখানে কিছু কোলেস্টেরল আছে। এই যে ছবিটা তুমি দেখো, ফসফোলিপিড, এই যে অণুগুলা এগুলো হচ্ছে ফসফোলিপিডের অণু, ঠিক আছে। তাহলে এটা একটা লিপিডের স্তর, এটা একটা লিপিডের স্তর, ঠিক আছে। এরপরে আমরা যদি যাই ছবিতে, ছবি না এখানে, প্রোটিন 3 প্রকার, ইন্টিগ্রাল, তারপরে যে পেরিফেরাল, আর এটাকে লিপিড সমৃদ্ধ প্রোটিন। গ্লাইকোক্যালিক্স কাকে বলে আর কোলেস্টেরল কাকে বলে আমরা পড়ে ফেলছি। তো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট পরে আসতেছি, বাট আমরা একটু এই যে জিনিসটা পড়াইলাম এটা তোমার বইয়ের সাথে একটু মিলায় নেই, তোমার বইয়ের সাথে মিলায় নেই, ঠিক আছে। এই যে দেখো এখানে কয়েকটা কথা বলে নেই, এই কথাগুলো একটু পরে পড়বো। এখানে কিছু কথা লেখা আছে, এই কথাগুলো আমরা একটু পরে পড়বো, কারণ এটা বুঝতে তোমার একটু সময় লাগবে। সো
আমরা চলে যাই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির উপাদানের গঠন নিম্নরূপ। দেখো তোমার লেখা আছে ফসফোলিপিডের বাইলেয়ার। এটি 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রত্যেকটা ফসফোলিপিডের এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেস বা টেল এবং একটি পোলার ফসফেটের কি থাকে রে মাথা বা হেড থাকে। তুমি এটা পড়লে হবে, এরপরে তুমি বাকিটা নিজে পড়ে নিবা। মেমব্রেনে 40% লিপিড এবং 60% কি থাকে রে প্রোটিন থাকে। আর ফসফোলিপিডের বাইলেয়ার হলো এমফিপ্যাথিক, অর্থাৎ তাদের কিছু অংশ পানিকে আকর্ষণ করে আর কিছু অংশ পানিকে বিকর্ষণ করে। এমপি পানিকে উভয়চর বলি না, এমফিবিয়া উভয়চর প্রাণী, ঠিক এরকম। তার মস্তিষ্ক কি করে পানিকে আকর্ষণ করে আর হচ্ছে লেজগুলা পানিকে বিকর্ষণ করে, ঠিক আছে। এরপরে পেছনে যাই, মেমব্রেন প্রোটিন বলছে কোষ ঝিল্লিতে আমরা 3 ধরনের প্রোটিন পাই। ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় সারফেসে পর্যন্ত ব্যক্ত করে থাকে। পেরিফেরাল, যে এগুলো ঝিল্লির সারফেসে হালকা ভাবে অবস্থান করে। আর লিপিড সমৃদ্ধ প্রোটিন লিপিডের কোরে থাকে এবং মেমব্রেন প্রোটিন নিয়ে মেমব্রেন প্রোটিন বলা হয়। এগুলো তোমরা এখন মেমব্রেন প্রোটিনের কাজ আপাতত বুঝবা না, পরে যাও। গ্লাইকোক্যালিক্স, এটি ঝিল্লির উপর একটি চিনির স্তর বিশেষ। ফসফোলিপিডের অণুর সঙ্গে যদি কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড, আমি আগে বলছি গ্লুকোজ লিপিডের সাথে যুক্ত আছে গ্লাইকোলিপিড, আর প্রোটিন অণুর সাথে যুক্ত হলে তাকে বলে কি গ্লাইকোপ্রোটিন। এবং গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে কি বলা হয় গ্লাইকোক্যালিক্স। আর কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বাইরের স্তরে থাকে, খুব ভালো করে মনে রাখবা। আর কোলেস্টেরল কি, যে এটি লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট বা তেল নয়। এটি হচ্ছে কি একটা স্টেরয়েড জাতীয় লিপিড। এখন স্টেরয়েড কি, ফ্যাট কি, চর্বি কি, এগুলো তোমরা 3rd চ্যাপ্টার অর্থাৎ আমাদের কোষ রসায়ন অধ্যায়ে খুব ভালো করে পড়াবো, নো টেনশন। আপাতত জাস্ট খালি মাথায় ঢুকাও, ঠিক আছে। এরপরে আমাদের এই জায়গায় যে অংশটুকু আছে একটু তোমার পড়ার দরকার নাই। এই জায়গায় দেখো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এসব পরিবর্তনশীলতা ঘটা সম্ভব। এই মডেল অনুযায়ী প্রোটিন অণুর গঠনে উপাদানগুলো স্থির ধরা হয় না, বরং মনে করা হয় ফসফোলিপিডের ভেসে আছে, ফলে বস্তুর একটা মোজাইক তৈরি হয়। আর প্রোটিন সমূহ আংশিক পানিগ্রাহী, হ্যানতন জ্ঞানগুলো অনেক কথা লেখা আছে। এটার আগে আমি তোমাদের একটা বেসিক কথা যেটা তোমাদের আগে রেখে আসছি, এই জায়গায় দেখো, ঠিক আছে। একটা হিমশৈল বা আইসবার্গ মডেল বলা হয়। তাহলে আমরা লিপিডের গঠনটা দেখি, কোষ ঝিল্লির গঠনটা একটু আগে আমরা অঙ্কন করি, জাস্ট একটু তাড়াতাড়ি অঙ্কনটা করে ফেলি, ঠিক আছে। একটু তাড়াতাড়ি অঙ্কনটা করে ফেলতেছি জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। প্রত্যেকটাতে লেস 2টা, একটু সময় নেই, ঠিক আছে। একটু সময়, বেশি না, আঁকতে বেশি সময় লাগবে না, এরকম করে দিলেই চলবে, ওকে। এখানে দেখো এই যে লিপিডের আমরা স্তরটা আঁকছি, বলা আছে যে এই জায়গায় আমাদের লিপিডের অণুগুলো কি থাকে না, ফিক্সড থাকে না, তারা অলওয়েজ কিছুটা গতিময় অবস্থায় থাকে। এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। একটু পরে বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি। তার আগে বলে রাখি যে তোমরা সবাই টাইটানিক মুভি দেখছো, টাইটানিক মুভিতে দেখবা যে টাইটানিক জাহাজটা ডুবার কারণ কি ছিল। তোমরা অনেকেই বলবা যে স্যার ওই যে জ্যাক আর হচ্ছে কি নায়িকার নাম ভুলে গেছি, তারা অবৈধ কাজ করতেছিল, এই জন্য হয়তো টাইটানিক ডুবে গেছে পাপের বোঝায়, ঠিক আছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে কি, টাইটানিক ডুবছে কিসের জন্য, একটা বরফ খন্ডের সাথে ধাক্কা খাওয়ার পরে। তো আমরা যতটুকু দেখি যে বরফগুলা মাটি পানির উপরে যতটুকু থাকে, এটা যদি প্রশান্ত মহাসাগরে না, এটা ধরো যে তোমার আটলান্টিক মহাসাগরে, তো বরফ উপরে যতটুকু ভাসমান থাকে তার নিচে অনেকটা বেশি ডুবানো থাকে, ঠিক আছে। এক কথায় শেষ। হিমশৈল, এই যে একটা কথা যে হিমশৈল বা আইসবার্গ মানে কি, বরফের টুকরা। বরফের টুকরা যেমন পানির নিচে ভাসমান অবস্থায় থাকে বা ডুবানো অবস্থায় থাকে, ঠিক তবে এই হচ্ছে লিপিডের একটা সমুদ্র, অনেক লিপিড আছে। এই লিপিডের মধ্যে মাঝে মধ্যে আমরা কি পাচ্ছি, প্রোটিন পাচ্ছি অনেকটা, সেই সমুদ্র তলে বরফ খন্ডের ডুবানোর মতো। এই জন্য এই মডেলের আরেকটা নাম হচ্ছে কি আইসবার্গ মডেল। তোমরা এখান থেকে একটু পড়ে নাও। দেখো ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিডের স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদান ফসফোলিপিডের মধ্যে এখানে সেখানে মিশে থাকতে পারে এবং লিপিডের অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্র তলে ভাসমান হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেন। সদৃশ্যগত কারণে এই মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। তোমার খ নম্বরে কোশ্চেন আসতে পারে যে ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম আইসবার্গ মডেল কেন, তখন তোমাকে এইটুকু ব্যাখ্যা দিতে হবে, ওকে।
এবার চলে যাচ্ছে আমরা এই জায়গায়, একটা কথা আছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, তোমরা সবাই পাবা। এই যে সম্প্রতি গবেষণায় দেখা গেছে কোষ ঝিল্লির অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করে, লিপিড অণুর তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্থানে স্থান পরিবর্তন করে, পাশে ব্যপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। এই তিনটা কথা মনে রাখবা, একই স্থানে স্থান পরিবর্তন করে, পাশে ব্যপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। এই কথাগুলা দিয়ে আমরা এই ধরনের মুভমেন্টকে বলি কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তুমি একটু ভালো করে দেখবা, আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা তোমাকে ছবির মাধ্যমে দেখাচ্ছি। এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এখানে বলছে যে মুভমেন্ট মানে গতিবিধি, বলছে এই যে অণুগুলা স্থান পরিবর্তন করে, পাশে ব্যপ্ত মানে কি ধাক্কা দিচ্ছে এবং একই অক্ষ বরাবর তারা ঘুরতে থাকে। এই লিপিডের অণুগুলার এরকম গতিবিধিটাকেই বলতেছি আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটাকে কি বলতেছি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই জন্য লিপিডকে আর স্থির ধরা হয় না, এটাকে সবসময় কি হয় গতিশীল। গতিশীল থাকার কারণে এটাকে দেখতে অনেকটা তরলের মতো মনে হয়। ঠিক আছে, এরপরে আমরা একটা টপিক পড়বো ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নামকরণের সার্থকতা। কেন এর নাম ফ্লুইড মোজাইক মডেল হইল? এটা তোমার ঘ নম্বরে প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা কোষ ঝিল্লিটা পড়লাম, কোষ ঝিল্লির যে সর্বজন স্বীকৃত মতবাদ সিঙ্গার এবং নিকোলসন দিল, এদেরটার নাম কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হইলো? দেখো, ফ্লুইড মানে তরল, মোজাইক মানে ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ মানে নকশা, এক কথায় শেষ, ছোপ ছোপ নকশা। আর মডেল তো বুঝোই। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে এই যে একটু আগে বললাম ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য এই লিপিডের অণুগুলোকে স্থির ধরা হয় না, এটা সবসময় কি গতিশীল। এই গতিশীলতার জন্য এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? তরল বা ফ্লুইড, তরল বা ফ্লুইড। এবং এই যে কোষ ঝিল্লির ভিতরে প্রোটিনগুলোর অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি এটাকে লম্ব অক্ষ বরাবর দেখি, লম্ব অক্ষ বরাবর দেখে এখানে অনেকগুলো নকশার মতো অংশ আছে, আর এই নকশার মতো জন্য এটার নাম দেওয়া হয়েছে কি মোজাইক। আর এই কারণেই এই যে মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঘ নম্বরে কোশ্চেন আসতে পারে যে ফ্লুইড মোজাইক মডেলের নামকরণের যথার্থতা যাচাই করা, বা কেন এটার নাম ফ্লুইড মোজাইক মডেল দেওয়া হইলো। পারবা তো? অবশ্যই পারবা, তোমরা না পারলে কে পারবে। এবার আমরা যাবো কোষ ঝিল্লির রাসায়নিক গঠন। তারপর বলছে যে এখানে প্রোটিন থাকে এবং কিছু লিপিড থাকে আর কিছু পলিস্যাকারাইড নিয়ে কোষ ঝিল্লির পার্সেন্টেজ মনে রাখতে পারলে পারবা, নাহলে নাই। প্রোটিনের বিভিন্ন ভাবে থাকতে পারে, কার্বনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে এবং বাহক হিসেবে। প্রোটিনের কাজ তিনটা, কার্বনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে এবং বাহক প্রোটিন হিসেবে কাজ করে। মনে রাখবা, কার্বনিক তো বুঝোই, এনজাইম হিসেবে কাজ করে পেরিফেরালটা, কোনটা? পেরিফেরাল প্রোটিন কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। আর বাহক প্রোটিন হিসেবে কাজ করে ইন্টিগ্রাল। ওকে, কোষ ঝিল্লি প্রধানত ফসফোলিপিড থাকে এবং শুষ্ক ওজনের কত ভাগ? 75 ভাগ হচ্ছে কি লিপিড। আর অনেক ক্ষেত্রে আরএনএ পাওয়া যায়, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, যে নিচের কোনটির কোষ ঝিল্লিতে আরএনএ পাওয়া যায়, তখন তোমাকে বলতে হবে পেঁয়াজের কোষে। এবার তোমাদের বইয়ে 2-4টা ইনফরমেশন আমি এক্সট্রা তোমাদের দিয়ে দেই, যেটা খুবই তোমাকে পড়তে হবে ভালো করে। কোষ ঝিল্লির রাসায়নিক গঠনের এই জায়গায় কতগুলো লাইন লেখা আছে, দেখো যে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে, এত পর্যন্ত থাকে। এই জায়গায় দেখো লেখা আছে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগ হচ্ছে লিপিড, এবং লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। এর মধ্যে 5 রকম ফসফোলিপিড পাওয়া গেছে, যার মধ্যে 4টা আছে জটিল প্রকৃতির আর একটা আছে সরল। সবচেয়ে সরল প্রকৃতির ফসফোলিপিডের নাম আছে ফসফোটাইডিক অ্যাসিড। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোষ ঝিল্লির সবথেকে সরল ফসফোলিপিডের নাম কি, তখন বলতে হবে ফসফোটাইডিক অ্যাসিড। এবং বাকিগুলো জটিল, এই জটিলের মধ্যে লেসিথিন হচ্ছে কি প্রধান। আর কোষ ঝিল্লির কাজ তোমরা পড়ে নিবা, কোষের সক্রিয়তা বজায় রাখা, সমন্বয়, নিয়ন্ত্রণ, বিভিন্ন দ্রব্যাদি এখান থেকে আরেকজনের পরিবহন, এগুলো সব পারবা তোমরা, আশা করি, নো প্যারা। এবার দেখি আমরা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থার মধ্যে আছে মাইক্রোভিলাই, ডেসমোজোম, ফ্যাগোসাইটোটিক ভেসিকল এবং পিনোসাইটোটিক ভেসিকল। এই জিনিসগুলো বুঝতে হলে আমরা একটা স্লাইডের সাহায্য নিব। তাহলে এবার আমরা আসি কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। প্রথমে আসি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই জিনিসটা হচ্ছে কি, এটা যদি আমাদের কোষ হয়, এই কোষের ভিতরে যে ঝিল্লিটা আছে, এই কোষ ঝিল্লিটা মাঝে মাঝে ভিতরের দিকে প্রবিষ্ট করে আঙ্গুলের মতো গুলো অভিক্ষেপ তৈরি করে। এই আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলাকেই বলতেছি আমরা মাইক্রোভিলাই।
মাইক্রোভিলাই। মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে শোষণ তল বৃদ্ধি করা। কি করা? শোষণ তল বৃদ্ধি করা। এখন তুমি চিন্তা করো শোষণ তল বলতে কি? আমরা বুঝাচ্ছি যে কোষ ঝিল্লিটা বিভিন্ন উপাদানকে শোষণ করে, কাজে পড়ে ফেলছি। তো মনে করে একটা জিনিস এরকম করে আছে, এটা এরকম হবে, আর একটা এই বরাবর, দেখো দৈর্ঘ্য সেম কি হবে না? এটা যদি আমরা টানে দেই তাহলে এটা দৈর্ঘ্য অনেকটা বেশি হয়ে যাবে। তার মানে কি এর দ্বারা বেশি আয়তন আছে, মানে শোষণ করতে পারবে বেশি। এবারে আসে ডেসমোজোম। ডেসমোজোমটা হচ্ছে কি? কোষ ঝিল্লির মাঝে মধ্যে কতগুলো টোনোফাইব্রিল নামক কতগুলো সুতার মতো অংশ আছে। সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় অসংখ্য সুতার মতো অংশ আছে। এই সুতার মতো অংশগুলোকেই বলতেছি আমরা কি? ডেসমোজোম। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাগোসাইটোটিক ভেসিকল। এবং এটা তুমি ইন ফিউচারে আরো অনেক জায়গায় পাবা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা যখন পড়বা। ফ্যাগোসাইটোটিক ভেসিকল, মনে রাখবা ভেসিকল শব্দটার অর্থ হচ্ছে গহ্বর। ভেসিকল শব্দের অর্থ হচ্ছে কি? গহ্বর। অর্থাৎ যখন কোষ কোনো কঠিন বস্তুকে তার ভিতরে নিয়ে যায় সেই প্রক্রিয়াটাকে বলে ফ্যাগোসাইটোসিস। আর এই যে অঙ্গযুক্ত গহ্বরটাকে বলে কি? ফ্যাগোসাইটোটিক ভেসিকল। দেখো আমি একটা ব্যাখ্যা দিছি। ধরো একটা অণুজীব, এই হচ্ছে একটা অণুজীব, ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রবেশ মানে আক্রমণ করছে। আর কোষের ভিতরে ওই যে কোষ ঝিল্লিগুলো দুই দিক থেকে তাকে আবৃত করে তাকে একটা গহ্বরের মধ্যে নিয়ে চলে গেল, যার নাম হচ্ছে ফেগোজোম। আর ওই ফেগোজোমটাকেই বলতেছি আমরা কি? ফ্যাগোসাইটোটিক ভেসিকল। পরবর্তীতে এই ফেগোজোমটা লাইসোজোমের সাথে যুক্ত হয়। তোমরা সবাই লাইসোজোমের নাম শুনছো আশা করি। এই লাইসোজোমের সাথে যুক্ত হয়ে আরেকটা গহ্বর তৈরি করে, যার নাম কি? ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোজোম আর লাইসোজোম মিলে তৈরি হলো ফ্যাগোলাইসোজোম। আর ফ্যাগোলাইসোজোমের মধ্যে আমরা জানি লাইসোজোমের ভিতরে বিভিন্ন এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইম দিয়ে তারা ব্যাকটেরিয়াটাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। পরে এই ধ্বংস হওয়া জিনিসগুলোকে তারা কোষ থেকে কি করে দেয়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের করে দেয়। আর এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস। এর নাম কি? ফ্যাগোসাইটোসিস। এর নাম কি? ফ্যাগোসাইটোসিস। ওকে, তাহলে মনে রাখবা ফ্যাগোসাইটোটিক ভেসিকল কি? যখন কোনো কঠিন উপাদানকে আবদ্ধ করে একটা গহ্বর তৈরি হয় তখন তাকে বলে কি? ফ্যাগোসাইটোটিক ভেসিকল। এবার আসি আমরা পিনোসাইটোটিক ভেসিকল। তুমি জানো পিনোসাইটোটিক ভেসিকল মানে কি? পিলিয়া। আমরা হিন্দিতে শুনি পিলিয়া, মানে পিলিয়া কি? পিলিয়া মদ, সরি পানি, এরকম হইতে পারে। তুমি যে পিলিছো, পান করছো, তার মানে কি? কোষ যখন কোনো তরল উপাদানকে তার কোষের ভিতরে নিয়ে যায়, এই দেখো এটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। কোষের বাইরে যে উপাদানগুলো আছে বা তরলটা আছে তাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। মাঝে মধ্যেই আমাদের কোষ ঝিল্লি ভিতরের দিকে গর্ত তৈরি করে, তারপরে এই তরলটা এর ভিতরে চলে যায়, তারপরে এটাকে আবদ্ধ করে একটা কি করে রে? একটা গহ্বর তৈরি করে। আমরা আগেই বলছি ভেসিকল মানে গহ্বর, যেহেতু এখানে তরল পদার্থকে গ্রহণ করছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি? আমাদের পিনোসাইটোটিক ভেসিকল। তোমাদের বইয়ে দেখো, এই দেখো মাইক্রোভিলাই আগেই পড়ছি। এটার কাজ কি? শোষণ তল বৃদ্ধি করা। ডেসমোজোম, কোষ ঝিল্লির মধ্যে স্থানে স্থানে টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট থাকে, তাকে বলা হচ্ছে ডেসমোজোম। আর যে ফ্যাগোসাইটোটিক ভেসিকল, কঠিন খাদ্যকণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি হয় তাকে বলা হয় ফ্যাগোসাইটোটিক ভেসিকল। আর পিনোসাইটোটিক ভেসিকল কাকে বলছি? কোষ ঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থানে দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে অভ্যন্তরে প্রবেশ করে, তখন পিনোসাইটোটিক ভেসিকলের সৃষ্টি হয়। এবং ঘ নাম্বারের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে পড়ে নিবে আশা করি। আমরা একটু সৃজনশীল অংশে চলে যাই। এই কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর নিয়ে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে। দেখো নমুনা সৃজনশীল প্রশ্ন, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি নিয়ে ধরো এ কোষের মৃত আবরণ, তাহলে মৃত আবরণ ইকুয়াল টু কি রে? কোষ প্রাচীর। তাহলে এই দ্বারা আমরা কাকে বুঝেছি? কোষ প্রাচীর। আর বি হচ্ছে কোষের সজীব আবরণ মানে কি? কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে বলো এ এর গঠন বর্ণনা করো। তাহলে কি? কোষ প্রাচীরের গঠন আমরা আগেই পড়ে ফেলছি। বি এর গঠন বর্ণনা করো নাকি? কোষ ঝিল্লির গঠন বর্ণনা করতে বলছে। বি এর সর্বজন স্বীকৃত মতবাদ কোনটা? আমরা একটু আগে বললাম ফ্লুইড মোজাইক মডেল, তাহলে ওইটা আলোচনা করবা। আর হচ্ছে 4 নাম্বার পয়েন্টে বলছে ফ্লুইড মোজাইক মডেলের নামকরণ যথার্থতা, এটা আমি একটু আগেই পড়াইছি। ভিডিওটা পজ করে সামনে গিয়ে একটু দেখে আসো। এবার দেখো এ এবং বি এর মধ্যে পার্থক্য, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে এ এবং বি এর মধ্যে পার্থক্য। তাহলে আমাদের এখান থেকে একটা সিকিউ প্রশ্নের কোশ্চিন আমরা করে ফেললাম। কোথায় কোথায়?
কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। আশা করি সবাই বুঝছো। নেক্সট ক্লাসের জন্য কি বলবো, যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।